তোষামত নয়, ক্ষমতাকে প্রশ্ন করেই গণমাধ্যমের কাজ। আমরা প্রশ্ন করতে চাই আপনার হয়ে, জানাতে চাই আপনি যা জানতে চান। শুরু করছি গ্লোবাল টেলিভিশনের নিয়মিত আয়োজন আর কাবেল প্রশ্নগুলো সহজ। আমি নাজমুল আশরাফ। এই অনুষ্ঠানে আমরা চলমান নানা ঘটনার তথ্য ও বক্তব্য তুলে ধরি। অতিথিদের কাছে জানতে চাই সেসব তথ্য ও বক্তব্যের প্রতিক্রিয়া ও বিশ্লেষণ। আজ জাতীয় ঐক্যমত্য কমিশনের সাথে রাজনৈতিক দলগুলোর বৈঠকে দুটি বিষয়ে ঐক্যমত হয়েছে। একটি হচ্ছে তত্ত্বাবধায়ক সরকার পুনর্বহাল করা এবং জাতীয় সংসদে যে বিভিন্ন আসন আছে সারা দেশে 30টি, তার সীমানা পুনর্নির্ধারণের জন্য ইসির অধীনে একটি কমিটি তৈরি। এই দুটো বিষয়ে একমত হয়েছে। আমরা জানি দীর্ঘদিন ধরে জাতীয় ঐক্যমত্য কমিশনের মাধ্যমে মৌলিক সংস্কার সহ বিভিন্ন সংস্কারের ব্যাপারে ঐক্যমতের চেষ্টা করা হচ্ছে। সেই ঐক্যমতের মাধ্যমে একটি জাতীয় সনদ ঘোষণা করা হবে। এছাড়া জুলাই সনদ নিয়েও আলোচনা হচ্ছে, যদিও সেটির অগ্রগতি খুব একটা হয় নাই। জুলাই অভ্যুত্থানের বর্ষপূর্তিতে এই 11 মাসে নানান বিষয় নিয়ে আমরা টানা আলোচনা করেছি। বর্ষপূর্তিতে এসে আমরা আবার সেগুলো ফিরে দেখছি। গত 11 মাসে কি কি অর্জন হয়েছে, কি লক্ষ্য নির্ধারণ করা হয়েছিল, কি অর্জিত হয় নাই, সেগুলো সবচেয়ে বেশি আলোচিত, সমালোচিত, বিতর্কিত এবং চেষ্টিত বিষয় হচ্ছে সংস্কার। সেই সংস্কারের অগ্রগতি এখন কতটুকু এসে পৌঁছেছে এবং তার ভবিষ্যৎ কি হবে, আমরা সেটি দিয়ে আলোচনা শুরু করব। আমাদের আজকের আলোচনার বিষয় সংস্কারের ভবিষ্যৎ। এছাড়া এই অন্তর্বর্তী সরকার গত 11 মাসে যেসব খাতে যেটুকু সাফল্য বা ব্যর্থতা দেখিয়েছে সেগুলো আমরা ধারাবাহিকভাবে আলোচনা করব। আজকে অন্তত দুটি ক্ষেত্রে আমরা আলোচনা করব। প্রথম দিনে আলোচনা করেছিলাম আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে। আজকে আমরা পররাষ্ট্রনীতি এবং গণমাধ্যমের যে বাস্তবতা, গণমাধ্যম নীতি কোনো কিছু আছে সরকার, সেটা বলা যাবে না। এই সরকারের আমলে গণমাধ্যম কেমন চলেছে, কী অবস্থা চলেছে, কতটা স্বাধীনতা ফিরে পেল, আগের চেয়ে কতটা পার্থক্য তৈরি হলো, সে দুটি বিষয় নিয়ে আলাদা করে আলোচনা করব। আমাদের আজকের আলোচনায় অতিথি হিসেবে আছেন জনাব মুস্তফা ফিরোজ। তিনি সিনিয়র সাংবাদিক, বাংলাদেশের টেলিভিশন সাংবাদিকতার প্রথম প্রজন্মের তারকা সাংবাদিকদের একজন। অনেক দিন পর তিনি টক শোতে এসেছেন এবং আমাদের এই শোতে প্রথমবার এসেছেন। মুস্তফা ফিরোজ, আপনাকে অনেক অনেক ধন্যবাদ এবং স্বাগত জানাচ্ছি। এছাড়াও আমাদের সাথে আছেন জনাব মাহবুব কামাল, দৈনিক যুগান্তরের সিনিয়র সহকারী সম্পাদক। জনাব মাহবুব কামাল, আপনাকে স্বাগত জানাচ্ছি। আমরা সংস্কার নিয়ে আজকের একটি প্রতিবেদন দেখে আলোচনাটি শুরু করব। বছর ঘুরে আবারও ফিরেছে জুলাই। সংস্কার সম্ভাবনায় তাগাদা বেড়েছে জাতীয় সনদের। সময় কম, কিন্তু এখনও অমীমাংসিত মৌলিক সংস্কারের অধিকাংশই। তাই দ্বিতীয় দফায় অষ্টম বৈঠকে ঐকমত্যের চাপ সব দলের মাথায়। বুধবার জাতীয় সংসদের সীমানা নির্ধারণ, তত্ত্বাবধায়ক সরকার ও রাষ্ট্রপতির ক্ষমতা, এই তিন বিষয়ের পাশাপাশি আলোচনায় আসে সংশ্লিষ্ট পুরনো সংস্কার প্রস্তাবনাগুলো। কমিশনের সুপারিশ সংসদীয় এলাকার সীমানা নির্ধারণের জন্য একটি স্বাধীন অস্থায়ী সীমানা নির্ধারণ কমিশনের, যা সীমানা নির্ধারণের জন্য বিশেষজ্ঞদের সমন্বয়ে গঠিত। এই কমিটি ইসিকে সহযোগিতা করবে। উদ্দেশ্য নির্বাচন প্রশ্নবিদ্ধ ও দেরি না করা। কমিশনের প্রস্তাবে সমর্থন জানায় জামায়াত, এনসিপি সহ বেশিরভাগ রাজনৈতিক দল। বিএনপির দ্বিমত কমিশন নাম নিয়ে। দলটির প্রস্তাব ইসির অধীনে একটি কমিটির তর্ক বিতর্কের পর যাতে একমত হয় সবাই। সীমানা নির্ধারণ নিয়ে অনেক রাজনীতি হয়েছে। ক্ষমতাসীন দল তারা তাদের পছন্দের জায়গা থেকে বিভিন্ন নির্বাচনী এলাকা অনেক সময় তারা পুনর্নির্ধারণ করেছেন। প্রায় সবারই মত, তা ওনারা এইটা শুনেছেন এবং কিভাবে এটা যুক্ত করা যায় এই কথাটুকু বলেছেন। যদি আমরা নির্বাচন কমিশনকে সাফিসিয়েন্টলি স্ট্রং করা এবং স্বাধীন করবার আইনের ব্যাপারে সবাই একমত হতে না পারি, সেক্ষেত্রে উত্তম হবে স্বাধীন বাউন্ডারি কমিশন আলাদা করে দেওয়া, যেমনটা ভারত সহ বিভিন্ন দেশে আছে। একই সঙ্গে দীর্ঘমেয়াদে একটি স্বতন্ত্র কমিটি গঠনের বিষয়ে একমত হয় তারা, যা জনশুমারির সময় কাজ করবে এবং একে সাংবিধানিক ধারায় সংযুক্ত করা হবে। কমিশনের এক বৈঠকে এই প্রথম কোনো বিষয়ে ঐকমত্যে পৌঁছালো রাজনৈতিক দলগুলো, যাতে আশাবাদী করে তুলেছে সবাইকে। যেভাবে তারা আগাচ্ছে প্রায় কাছাকাছি এসে এক জায়গায় থামতেছে, যাতে করে এক জায়গার সময় না যায়, নিয়ে যাচ্ছি। পরে সবগুলোকে মিলে আমরা আরও ক্লোজলি
আলাদাভাবে আলোচনা করব, এগুলোতে যেন আমরা ঐকমত্যে পৌঁছতে পারি। সংস্কার নিয়ে এখন ঐকমত্যে পৌঁছাতে না পারার হতাশা আছে কমিশনের। তবে জুলাইয়ের শেষ দশক নিয়ে আশাবাদী ডক্টর আলী রিয়াজ। যতটা অগ্রসর হতে চাই ততটা না পারায় খানিকটা হতাশ হই, কিন্তু তারপরেও জুলাই মাসের এই 2 তারিখে দাঁড়িয়ে যেটা আমার মনে হয় যে আমরা চেষ্টা করলে অবশ্যই এই মাসের মধ্যে সম্ভবত জুলাই গণঅভ্যুত্থানের যে উত্তুঙ্গ পর্যায়ে ছিল মাঝামাঝি জুলাই মাসের বা 3য় সপ্তাহের মধ্যে এক জায়গায় যেতে পারবো। দলগুলো এবং কমিশন নিজেদের প্রস্তাবের সঙ্গে একমত না হলেও নির্বাচনের স্বার্থে সবাই নিজ অবস্থান থেকে ছাড় দিচ্ছে, এটাই আশার দিক। তবে সেটি যদি শুধু জাতীয় সনদের জন্যই করা হয় তাহলে দীর্ঘমেয়াদে প্রশ্ন থেকেই যাবে। আব্দুল্লাহ শাফি, গ্লোবাল টেলিভিশন, ঢাকা। জনাব মোস্তফা ফিরোজ, জুলাই মাসে জুলাই সনদ এবং জাতীয় সনদ দুটি নিয়েই কাজ করছে, যদিও জুলাই সনদের অগ্রগতি খুব একটা বেশি না, মতবিরোধ অনেক বেশি সেখানটায়। জাতীয় সনদ যার অধীনে সংস্কার প্রস্তাবগুলো ঐক্যমত্য তৈরি হওয়ার মাধ্যমে ভবিষ্যতে সেগুলো পরিবর্তন করবে, আগামী সংসদে সেগুলো পরিবর্তন ঘটানো হবে, আইন কানুন সংবিধান সেগুলো সংশোধন করা হবে। এই 1 বছরের সংস্কারের অগ্রগতি কতটা আশাব্যঞ্জক, বা জুলাই মাসের মধ্যে জাতীয় সনদ, যেটি জাতীয় ঐকমত্য কমিশনের সহসভাপতি ডক্টর আলী রিয়াজ বলেছেন যে জুলাই মাসের শেষের দিকে জাতীয় সনদ হয়ে যেতে পারে বলে প্রত্যাশা করছেন, যেটুকু অগ্রগতি দেখছেন তাতে করে কি মাস শেষে ওরকম জায়গা পৌঁছানো সম্ভব? মনে হয় না। কারণ হলো যে আমার কাছে কেন জানি মনে হয় এখন যে মানে কত রকম জটিলতা তৈরি করা যায়, কত রকম সমস্যা তৈরি করা যায়, তার জন্যই মনে হচ্ছে যেন বিভিন্ন কমিশন নতুন নতুন দাবি উত্থাপনের কারণে দাবি উত্থাপন। আসলে আমাদের সমস্যাটা কি ছিল, মানে কেন এত এত কমিশনের দরকার হচ্ছে? আমাদের তো অসুখ একটা ছিল, একটা অসুখ, সেটা হলো ভোট না হওয়া, সঠিক ভোট না হওয়া। সেটা মানে আপনি ধরেন, আমি একটা কথা বলি, আজকে যদি 2000 লাস্ট যে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন কোনোভাবে যদি সেটা যদি নিরপেক্ষ হতো আর সেখানে যদি বিএনপি ক্ষমতায় আসতো, তাহলে বিএনপি কী করতো? তার যে 31 দফা সে যে প্রণয়ন করছিল সেখানে কিছু সংস্কার প্রস্তাব আছে না, তো সেগুলি করতো। তারপরে অন্য দলগুলো এখন যারা কখনোই বলেনি সংখ্যানুপাতিক নির্বাচন, দিক কক্ষের পার্লামেন্ট, আরও কী কী সমস্ত কথাবার্তা বলতেছে, তখন মানে তারা এখন বলতেছে, এখন বুঝলাম যে এখন বলার সুযোগ আসছে। তো যার যার দলীয় ম্যানিফেস্টো নিয়ে মানে মূল বিষয়টা আপনি যদি ঠিক করেন, বাকিগুলি কিন্তু সমাধান হয়ে যায়। তাহলে নির্বাচিত বাকি সব সমস্যার সমাধান হয়ে যাবে, অবশ্যই সমাধান হয়ে যাবে। কারণ সুষ্ঠু নির্বাচনটা হলো এই যে তখন অনেকগুলো দাবি আসবে, অনেকগুলো প্রশ্ন আসবে, যার যার ম্যানিফেস্টো নিয়ে সে কাজ করবে। নির্বাচিত সরকার যদি মনে করে যে আমি আর ফ্যাসিবাদ কায়েম করব না, আমাকে এই ভোটের মাধ্যমে জনগণের আস্থা নিয়ে কাজ করতে হবে, তখন সে জনপ্রিয় যে ইস্যুগুলো যেগুলি মানুষ চায় সেগুলো সে বাস্তবায়ন করবে। যদি বাস্তবায়ন না করে তাহলে সেকেন্ড অপশনে যারা থাকবে তারা সেই ইস্যুগুলি আনবে, ওই যে মনে করেন সংখ্যানুপাতিক নির্বাচন, বাকি অন্যান্য ইস্যুগুলি, এটাই তো হবে। আপনার একটা মানে ইন্টারিম গভর্নমেন্টটা এটা তো ধরেন একটা মানে তাবু মার্কা সরকার। কারণ কি, এই সরকারটা হলো একটা ঝড় হয়েছে, বড় একটা ঘূর্ণিঝড় হয়েছে, উপকূল এলাকা ঘরবাড়ি সব ভেঙে গেছে, তখন মানুষজনকে নিরাপদে করার জন্য আপনি একটা তাঁবু টানায় আছেন। এখন এই সরকার তাঁবু টানাইছে, তাঁবু টানায় সে দ্রুত বেগে চেষ্টা করবে পুনর্বাসনের জন্য। সেই দ্রুত বেগে পুনর্বাসনটা হচ্ছে নির্বাচন। আপনি সুষ্ঠু নির্বাচনটা দেন, সব রোগ সারবে। আপনি ওইটা বাদ দিয়ে আপনি অনেকগুলো পার্শ্ব প্রতিক্রিয়া নিয়ে কাজ করতেছেন, কিন্তু আপনি মূল জায়গাটায় যাচ্ছেন না। সংকটটা এখানে। আপনি কমিশনে আরও দেন, 5টা দেন, বিভিন্ন লাভ হবে না, এগুলি জটিলতা বাড়তে থাকবে। আর আপনার এই সবগুলো নিয়ে কাজ করার কিন্তু ম্যান্ডেট দেয়নি এখানে। একমাত্র আপনি আমি যত বড় পণ্ডিতই হোক না কেন, আমার আপনার কিন্তু ম্যান্ডেট নেই। আমরা আজকে 3 জন নিয়ে আলোচনা করতে পারি, কিন্তু তার মানে এই না যে আমি যেটা বলবো সেটাই সঠিক, কামাল ভাই যেটা বলবে সেটাই সঠিক। আমাদেরকে বাংলাদেশের রাষ্ট্রের, হ্যাঁ এটা বলতে পারেন যে আমাদের এখানে মূর্খরা নির্বাচিত হয়, টাকা আলাদা নির্বাচিত হয়, এরা কি বোঝে, আপনি আমি বেশি বুঝি, নো, এটা বলে লাভ নেই। এই জন্য আপনাকে অপেক্ষা করতে হবে। আপনি একবারে যেই ধরনের কাঠামো বানাচ্ছেন, মনে হচ্ছে যেন একটা যুক্তরাজ্য বা যুক্তরাষ্ট্রের একটা কাঠামো, 4 বছরের মেয়াদ হবে, দ্বিকক্ষের পার্লামেন্ট হবে, এটা হবে, সেটা কিচ্ছু হবে না। আপনি দেন, আমি বললাম তো, আপনার শুধু চিন্তা করেন 3 জোটের রূপরেখা ছিল না,
সেই সেই 90-এর গণঅভ্যুত্থানে এর সাথে 9 বছরের এতে হইলো হয়নি। আচ্ছা, এই 111-এর সময় অনেক সংস্কার হলো না? আওয়ামী লীগের অন্তত 4জন সিনিয়র নেতা 4 রকম প্রেস কনফারেন্স করে বলছে না? মান্নান ভূঁইয়া বলছে না? অনেকেই তো বলছে। কয়টা বাস্তবায়ন হয়েছে? হয়নি। আপনি নির্বাচনের বাইরে এসে আপনি যত রকম সংস্কার প্রস্তাব দেন না কেন, লাভ নেই। আমি বললাম আজকে এখানে যদি 100টা পয়েন্টে যদি ইলেকশন হয়, বিএনপি যদি নির্বাচিত হয় বা জামাত যদি নির্বাচিত হয়, যেই নির্বাচিত হোক না কেন, একটা কি দুইটা হবে যেটা তারা বিশ্বাস করে। যেসব সংস্কারে ঐকমত্য হবে এবং সেখানে তারা স্বাক্ষর করবে জাতীয় সনদ হিসেবে, সেগুলোরও বাস্তবায়ন হবে না বলে আমার কাছে সন্দেহ হয়। আমি যেটাই মনে করি যে দ্বিকক্ষের ব্যাপারে তো সবাই একমত হয়েছে, এই দ্বিকক্ষটাও খুব জটিল, এটাও বাস্তবায়ন হবে না। বাস্তবায়ন হবে একজনের 10 বছরের বেশি প্রধানমন্ত্রী না থাকা, এটাও কিন্তু আসলে মানে বায়বীয় ব্যাপার। এটা মানবে কি? আপনার শোনেন, আপনার মূল এর আগের যদি বলি, আপনি রাষ্ট্রীয় পর্যায়ে আপনি অনেকগুলো সংস্কার করতে চান, আপনি ঠিক হয়েছেন। আমাদের যে বিদ্যমান আইন কানুন যা আছে, এই যে গণমাধ্যম আমরা নিয়ন্ত্রণ করার জন্য অনেক রকম আইন কানুন করছি না? করছি তো, কিন্তু তার আগে কি আমাদের আইন কানুন ছিল না? সেগুলি কি ইমপ্লিমেন্ট হয়? ইমপ্লিমেন্ট হয়। আপনি বিদ্যমান আইন, এমন তো না আইনের কোনো অভাব আছে, আমাদের আইনের অভাব 1টা 2টা 3টা ক্ষেত্রে হইতে পারে, টুকিটা, এগুলো সঠিক প্রয়োগ হয় না। অধিকাংশ ক্ষেত্রেই কিন্তু আইন আছে, আপনি সেই আইনেরই প্রয়োগ করছেন না। আপনার রাজনৈতিক দল, প্রত্যেকটা রাজনৈতিক দল হচ্ছে একটা ফ্যাসিস্ট চেহারা নিয়ে বসে আছে। আপনি তাদেরকে দিচ্ছেন যে তুমি গণতন্ত্র প্রতিষ্ঠা করো, তার হাতে অস্ত্র দিচ্ছেন, বলেন যে আপনি ফায়ার করবেন, সে অন্যকে ফায়ার কি করবে? সে আপনাকে ফায়ার করবে, আমাকে ফায়ার করবে। এইভাবে হয় না, আপনাকে এইটার জন্য অপেক্ষা করতে হবে। বাংলাদেশের দুর্ভাগ্যগত 50-52 বছর, এটা কামাল হয় আরও বিজ্ঞ মানুষ, অনেক অভিজ্ঞতা, উনি বলতে পারবেন। আপনি গণতন্ত্র কবে ছিল বাংলাদেশে? ছিল না। গণতন্ত্রের প্র্যাকটিস কেবল এরশাদ পতনের পরে আমরা পরপর কতগুলো ভালো নির্বাচন, ভালো শুধু নির্বাচন হয়েছে, কিন্তু তার বাকিগুলি আবার যদি ওই আপনি 90-তে যান, নির্বাচন ভালো হয়েছে, শাসনটা ভালো হয় না, শাসন ভালো হয়নি, পার্লামেন্টারি শাসন ব্যবস্থা কেবল, হ্যাঁ এটাও আমি মনে করবো না যে খারাপ, ওইটা ধ্বংস হয়ে গেছে তা না, কিছুই হয়নি তা না, ওটার থেকে প্র্যাকটিস হইতে হইতে যাওয়ার দরকার ছিল। কিন্তু সেটা তো এসে 2008-এর যারা নির্বাচিত হলো তারা তো এসে সেটা একটু কিল করে দিল, মৃত্যু ঘণ্টা বাজায় দিল। যেই দলটা ওই একইভাবে কিন্তু বাংলাদেশের এত বড় মুক্তিযুদ্ধ, স্বাধীনতা, গণতন্ত্রের জন্য, মানুষের অধিকারের জন্য ধাম করে বাকশাল করে দিয়ে শেষ করে দিল। তো আমাদের তো এক ফুট করে, আপনি এই জন্যই বলছি যে আপনি যত সংস্কার করেন না কেন, ইলেকশনটা দেন, তখন তো আমাদের এই পণ্ডিতরা থাকবেন না। এতগুলো কমিশনের এখন প্রতিদিন যাদেরকে দেখি, তারা তো থাকবেন না। কারা থাকবেন? রাজনীতিকরা থাকবেন। কে থাকবেন? সালাউদ্দিন আহমেদ থাকবেন, মির্জা ফখরুল্লাহ থাকবেন, আমির খসরু মাহমুদ চৌধুরীরা থাকবেন, জামাতের ওনারা থাকবেন। ওনারা কি করবেন? মানবেন? মানবেন না। এখন তো আপনি মিনিমাম, আমি বললাম তো, যেটার ব্যাপারে সবচেয়ে শেখ হাসিনার আমলে 15 বছরে আমরা দ্বীপকক্ষের পার্লামেন্ট শুনি নাই, আমরা শুনি নাই হচ্ছে কি বলে সংখ্যানুপাতিক নির্বাচন শুনি নাই। মানুষের এটা ছিল, ভাই রে একটা ভোট দে, সুন্দর করে একটা ভোট দে, নিরপেক্ষ নিউট্রাল যাতে হয়, ওইটা আপনি আগে দেন, ওইটা দেন, ওইটা দিয়ে বিদায় হন, রাজনীতিবিদরা তাদের হাতে ছেড়ে দেন। আপনি যত চর্চা করবেন, ওই 2 বছর তো মইনুল আহমেদ হয়েছে, তো ওই সময় কিন্তু আপনি যদি ইতিহাস যদি আমরা আনি, কত ওই যে 4 জনের নেতাদের মান্নান ভূঁইয়ার সংস্কার প্রস্তাবগুলি আনেন, এখন যা যা আছে তার চেয়ে আমার ধারণা বেশি আছে, কিন্তু সেগুলো বাস্তবায়ন হয় নাই, এবারও না হওয়ার আশঙ্কা বেশি। এমনকি জাতীয়ভাবে অঙ্গীকার করলেও পরেও হবে না। কামাল ভাই, সংস্কার নিয়ে যদি আপনি একটু বলেন, আমরা বিরতির পরে এসে এই পররাষ্ট্রনীতি বিষয়ে কথা বলি। আপনি কি এতটা না এগুলো না ফিরোজ ভাই যেগুলি বললো, এই কথাগুলো আমি গত 6 মাস 7 মাস ধরে একই কথা বলতেছি, একই কথা উনি সামারাইজ করছে। তাহলে এই যে 11 মাস ধরে আমরা যে চর্চা করছি, সবই কি বৃথা? অ্যাবসলিউটলি মিনিংলেস। এটা মাচ অ্যাডো ফর নাথিং, শেক্সপিয়ারের ভাষায়। অ্যাবসলিউটলি। যারা ক্ষমতায় গিয়ে এগুলো বাস্তবায়ন করবেন না, যারা ক্ষমতায় যাবেন না বা বিরোধীরা থাকবেন, তারা তখন চাপ সৃষ্টি করবেন না? হ্যাঁ, চাপ সৃষ্টি করলে হলোটা কি, মানে কি হবে? শুনেন, আন্দোলন করবে, আমি বলি শুনেন, এমনিতেই হবে না। আর এই 10 মাসে যা হয়েছে তাদের তো আরো হবে না। এই মুহূর্ত থেকে বাংলাদেশে ন্যায় নীতির রাজনীতি, আদর্শের রাজনীতি একেবারেই ইট ইজ ইন দ্য গ্রেভ, কবরস্থ হয়ে গেছে। এখন থেকে বাংলাদেশে রাজনীতি চলবে শক্তি এবং প্রতিশোধ পরায়ণতার। সোজা কথা, ন্যায় নীতি, মরালিটি এগুলো ধরবেন না। এটা আমি কি অভ্যুত্থানের প্রভাব, নাকি অভ্যুত্থান পরবর্তী 11 মাস যে শাসন ব্যবস্থা, অভ্যুত্থান পরবর্তী যা করা হয়েছে। এবং এই যে উনি যেটা বললেন
যে এই কথাগুলো তো আমি অনেকবারই বলছি। ধরেন কনস্টিটিউশনকে আপনি অ্যামেন্ডমেন্টের প্রভিশন রাখবেন না, নাকি এটা দুষ্পরিবর্তনই হবে? রাখবেন তো অ্যামেন্ডমেন্টের প্রভিশন। কিন্তু এমনও বলা হচ্ছে যে সংস্কার প্রস্তাবগুলো আসছে সেগুলো আর পরিবর্তন করা যাবে না, তাহলে তো দুষ্পরিবর্তনীয় সংবিধানে যাব আমরা। না, আচ্ছা ধরেন এটা বাদ দেন, ধরেন বিএনপি ক্ষমতায় আসলো, তো 6 মাস পরে 1 বছর পরে এটা হওয়া খুবই স্বাভাবিক। অনেকগুলো মানে ফেইলিওর দেখা দিল, এই সমাজে অরাজকতা হইলো, এই হলো সেই হলো। তখন একজন আর্মি জেনারেল এসে বলল যে এই দিস থিংস ক্যানট গো এনি মোর, ইট ইজ আওয়ার হিস্টোরিক্যাল নেসেসিটি টু টেক ওভার ফর কিপিং পিস। আপনি কি করবেন? এই কনস্টিটিউশনের 90-24 তো সেনাবাহিনী সেই ভূমিকা দেখি নাই। আপনি গণতন্ত্রের পক্ষে না কেন এরশাদ করে না? এটা এরশাদ করছে কিনা? সেটা অনেক আগের কথা। অনেক তো হিস্ট্রি মে রিপিট। আমাদের সশস্ত্র বাহিনী সেই ভূমিকা 90-এর পর থেকে আমরা দেখছি না। করবে না, আমি একটা হাইপোথেটিক্যাল বললাম, করবে না। আমরা তো এক্সপেক্ট করি এটা করবে না, আমি হাইপোথেটিক্যাল বললাম। এখন দেখেন, মানে যেখানে যুক্তিকে আপনার করে ওভাররুল করে শক্তি, সেইখানে তো আপনি সেই সমাজে যে কোনো কিছু হইতে পারে। 72 কনস্টিটিউশনে কি ছিল যে ওয়ান পার্টি রুল করা যাবে? ছিল, নিশ্চয়ই করছে না। 3 মিনিটের ব্যবধানে করছে, 3 মিনিটের ব্যবধানে, বেশি লাগে নাই। আপনার যে তত্ত্বাবধায়ক সরকারের জন্য শেখ হাসিনা আন্দোলন করলো এবং করলো, মানে খালেদা জিয়াকে বাধ্য করলো তত্ত্বাবধায়ক সরকার, সেই শেখ হাসিনা তত্ত্বাবধায়ক সরকার বাতিল করে নাই। সংবিধান কি এটাকে বাধা দিতে পারছে? সংবিধান, কারণ সুরঞ্জিত সেনগুপ্ত টুপ্ত এটা সবাই তো বলছিল যে না, এটা বাদ দেওয়া যাবে না, কিন্তু পারছে। শেখ হাসিনা ওয়ান উইমেন্স ডিজায়ার সেটেল এভরিথিং, তাই না? তো ফলে এই যে এইগুলি করতেছি কেন, মানে আমি তো কিছুই বুঝি না। মানে আপনি একটা সুষ্ঠু নির্বাচন দেন, সুষ্ঠু নির্বাচন, ওইটার জন্য যে সংস্কারগুলি করে থাকে সেগুলি করেন, সেগুলি করে একটা তাড়াতাড়ি নির্বাচন দেন, তারপরে লেট ইলেক্টেড বডি ডিসাইড হোয়াট টু ডু অ্যান্ড হোয়াট নট টু। এখানে কিছু করার নাই। তারপরে ধরেন যে মানে যদি ব্রুট মেজরিটি পেয়ে যায় বিএনপি, ধরেন, হ্যাঁ, যে ব্রুট মেজরিটির যে কুফল আমরা দেখছি, 2001-এ দেখছি বিএনপির ব্রুট মেজরিটির কুফল, আবার 2009-এ আওয়ামী লীগের ব্রুট মেজরিটির কুফল দিছি। ব্রুট মেজরিটি পেলে তো যা খুশি তাই করবে। তখন কি সাইকিটা কি দাঁড়ায়? গোটা দেশ আমার পক্ষে। সে 2001-এ খালেদা জিয়া মনে করলো যে সারা দেশ আমার পক্ষে, 2009-এ শেখ হাসিনা মনে করলো সারা দেশ আমার পক্ষে, আমি যা করবো সেটাই, তাই না? সেগুলো ঠেকানোর জন্যই তো সংস্কারের এত কথা। হ্যাঁ, সংস্কার কি, এই যে যেটা তো বললেনই আপনি, প্রিভেইলিং যে সমস্ত আইন আছে সেই আইনগুলো কি মানা হচ্ছে? কোন সব আইন কি মানা হচ্ছে? কোন আইন মানা? অনেক ক্ষেত্রে সংবিধানও মানা হচ্ছে না, তাই না? আজকে ডক্টর আলিয়াস বলেছেন যে কোনো কিছু সংবিধান মেনে হচ্ছে না। অভ্যুত্থানের সংবিধান মেনে হয় নাই, অভ্যুত্থান পরবর্তী যা কিছু হচ্ছে তার অনেক কিছু সংবিধান মেনে হয় নাই, তিনি নিজেও সংবিধানের বাইরে কাজ করছেন, এটা নিজে বলেছেন। বলেন না, এটা ওভার স্মার্ট দেখাইছে। এটা মানে এটা প্রেস করার কিছু নাই। এত আমরা সবই বুঝি, মানে কোনটা স্মার্টনেস আর কোনটা ওভার স্মার্টনেস এটা আমরা বুঝি, কিন্তু সংবিধান তো বহাল আছে। ওই তো, এখানে তো একটা গোজামিল চলতেছে রে ভাই, এইটা একটা গোজামিল। এবং যে সোসাইটিতে মানে প্রপার ডেমোক্রেসি নাই সেখানে তো গোজামিল চলবেই। সমস্ত স্টেক হোল্ডাররা তাদের মতো করে জিনিস পার্সিউ করবে এবং সবটা মিলে একটা গোজামিল তৈরি হবে, এটা তো হতেই হবে। আর দেখেন, আমি একটা জিনিস বলি, এটা আমি একটা টেলিভিশনে বলছিলাম যে এইটা একটা বিতর্ক, সেটা হচ্ছে যে এই ভালো নির্বাচন গণতন্ত্র দেয় না গণতন্ত্র ভালো নির্বাচন দেয়, এটা কিন্তু একটা বিতর্ক আছে। তা আমাদের দেশে কি গণতন্ত্র ভালো নির্বাচন দিবে না ভালো নির্বাচন গণতন্ত্র দিবে? বাংলাদেশে ভালো নির্বাচন গণতন্ত্র দেয় নাই। গণতন্ত্র ভালো নির্বাচন দিতে, মানে যদি গণতন্ত্রের সঠিক চর্চা করে। এইখানে হয়েছে কি, যেহেতু গণতন্ত্রও নাই ভালো নির্বাচনও নাই, এইটা একটা সাইকেল হয়ে গেছে। ওইটা আমি একটা কবিতা দিয়ে বলি, এটা বলছিলাম, টাকা নেই তাই চাকা নেই, তাই টাকা নেই তাই চাকা নেই, তাই টাকা নেই। মানে টাকা নেই বলে কারখানার চাকা তৈরি করা যাচ্ছে না, আবার কারখানা করা যাচ্ছে না বলে টাকা হচ্ছে না, আবার টাকা হচ্ছে না বলে চাকা করা যাচ্ছে না। এই একটা সাইকেল।
এখানে গণতন্ত্রও নাই, সে কারণে ভালো নির্বাচন নাই, আবার ভালো নির্বাচন নাই বলে গণতন্ত্র নাই। একটা সাইকেলের মধ্যে আমরা পড়ে গেছি, তাই না? এই সিচুয়েশন থেকে উদ্ধার করা এই মানে সংস্কার দিয়ে হবে না। এইটা এই মানে আলী রিয়াজের মেধা ইজ নট এনাফ ফর ইট। এইটা লাস্কির মতো, এইটা মানে ধরেন যে কি বলবো, যে একেবারে আমি যদি গ্রিক ফিলসফি থেকে অ্যারিস্টটল থেকে শুরু করে তার পলিটিক্যাল সায়েন্স একটা মাস্টার ম্যাকিয়াভেলি থেকে শুরু করে এদের দরকার। আলী রিয়াজের মেধা, আমরা সবাই ডক্টর আলী রিয়াজের সমালোচনা করি, উনি এককভাবে তো এই কাজটা করছেন না, এই প্রক্রিয়া তো। হ্যাঁ, আমি বলতেছি আলী রিয়াজ মানে এখানে একটা সিম্বল বলতেছি। আলী রিয়াজ মানে 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 যারা আছে মানে ওই তো বার্ডস অফ দ্য সেম ফিদার ফ্লক টুগেদার, যারা আছে তারা তো একই মানসিকতার, তাই না? তো ফলে এগুলিতে কিছু হবে না, এগুলিতে কিছু হবে টবে না, খামাখা এইসব শ্রম দিচ্ছি। হ্যাঁ, রাষ্ট্র, আমি তো বললাম যে জায়গায় মবক্রেসি যেভাবে প্রাতিষ্ঠানিকতা পেয়েছে, হ্যাঁ, এটা কি বলে প্রতিষ্ঠিত অরাজকতায় পরিণত হয়েছে মবক্রেসি। এবং এই মবক্রেসিকে আপনি কন্ট্রোল করে একটা সুষ্ঠু গণতন্ত্র এবং একটা সুষ্ঠু নির্বাচন করবে, এটা খুব ডিফিকাল্ট হয়ে গেছে। এগুলি দিয়ে আপনি পারবেন না। আপনি কি যেইটা দরকার, যেটা উনি একটু ইঙ্গিত করছেন, আমি একটু ইলাবোরেট করি, সেটা হচ্ছে যে পলিটিক্স অফ অ্যাকোমোডেশন বা পলিটিক্স অফ অ্যাডজাস্টমেন্ট যদি না থাকে, আপনি কোনো আইন দিয়ে কিছু করতে পারবেন না। ইউ মাস্ট হ্যাভ এ পলিটিক্স অফ অ্যাকোমোডেশন। হ্যাঁ, আমি ওনাকে অ্যাকোমোডেট করব, আমি আপনাকে অ্যাকোমোডেট করবো, আপনি আমাকে অ্যাকোমোডেট করবো, একটা অ্যাডজাস্টমেন্টের মধ্য দিয়ে যদি যেতে পারি। হ্যাঁ, একটা রেইনবো সোসাইটির যদি আইডিয়া মাথায় থাকে যে ঠিক আছে সব রং থাকলো, এখানে কোনো হ্যাঁ দ্বন্দ্ব থাকলো, সেটা নন অ্যান্টাগনিস্টিক, অবৈরীমূলক দ্বন্দ্ব থাকবে। হ্যাঁ, আমাদের এখানে তো একদম মানে অ্যান্টাগনিস্টিক, মানে টোটালি অ্যান্টাগনিস্টিক বৈরীমূলক সম্পর্ক। এখানে তো কোনো নাই, প্রতিযোগিতা নাই। এখানে হয়েছে আপনার যুদ্ধ হচ্ছে। রাজনীতিতে তো প্রতিযোগিতা থাকবেই, তাই না? তো এখানে তো যুদ্ধ হচ্ছে, ট্রাইবাল সোসাইটি হয়ে গেছে। ইট ইজ এ ট্রাইবাল সোসাইটি লাইক সাম আফ্রিকান। নির্বাচনের আগে পরিস্থিতির উন্নতির কি সম্ভাবনা নাই? যদি অন্তর্বর্তী সরকারের বদলে তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন হয়, সেক্ষেত্রে তো পরিস্থিতির বদল হতে পারে। হ্যাঁ, যদি তত্ত্বাবধায়ক সরকারের অধীনে হয়, তাহলে এই সরকার পারবে না, এইটা বোঝা হয়ে গেছে। এই সরকার আসলে এফিসিয়েন্সি নাই। আমি আন্তরিকতা কতটুকু আছে সেটা আমি যাব না, এফিসিয়েন্সি নাই। এইটা যে এই সরকারে যারা বসে আছে তাদের মানে 50%ই হচ্ছে একেবারে ইনএফিসিয়েন্ট, আর মানে ধর 90% পলিটিক্যালি ইনএফিসিয়েন্ট। হ্যাঁ, 10 মানে কিছু আছে অর্থনীতিতে মানে এফিসিয়েন্ট, হ্যাঁ, ইত্যাদি, সেটা থাকতে পারে, কিন্তু পলিটিক্সে 90% ইনএফিসিয়েন্ট। আমরা একটা বিরতি নিয়ে ফিরে আসবো। আপনারা দেখছেন আর কাবাল, প্রশ্নগুলো সহজ। আশা করছি ফিরে এসে আপনাদের সাথে পাবো। ধন্যবাদ আমাদের সঙ্গে থাকবার জন্য। আপনারা দেখছেন গ্লোবাল টেলিভিশনের নিয়মিত আয়োজন আর কাবাল, প্রশ্নগুলো সহজ। আমাদের আজকের অতিথি জনাব মোস্তফা ফিরোজ এবং মাহবুব কামাল। মোস্তফা ফিরোজ ভাই বহু বছর ধরে গণমাধ্যমে আছেন, পত্রিকা থেকে শুরু করে টেলিভিশন, এবং এরশাদ আমল, খালেদা জিয়ার আমল, শেখ হাসিনার আমল, ফ্যাসিবাদী আমল, এখন তত্ত্বাবধায়ক অন্তর্বর্তী সরকারের আমল। এই অভ্যুত্থানের পরবর্তী গণমাধ্যমের যে বাস্তবতা, যে চিত্র আপনি দেখছেন, কি পরিবর্তন লক্ষ্য করেন? ইতিবাচক নাকি নেতিবাচক? চরম নেতিবাচক। যেমন গণমাধ্যম তো আরো দুর্বল হয়েছে। কারণ হচ্ছে দুর্বল, এখন তো ফেসিবাদ না সরকার নাই হয়েছে, কিন্তু এটা তো পঙ্গু। আপনি পঙ্গু জিনিসের উপর অনেকগুলো গণমাধ্যম দাঁড়ায় আছে, কাঠামোটাই তো পঙ্গু হয়ে গেছে। কাঠামোটা এটা এই তৈরি করার ক্ষেত্রে শেখ হাসিনার যথেষ্ট কৃতিত্ব আছে, কারণ এমন সব মালিক, এমন সব ব্যবস্থাপনার মধ্যে রাখছে। আপনি দেখেন তো, টেলিভিশন এই যে যখন তখন বন্ধ করা যাবে না, এই আইনটা কি পরিবর্তন হয়েছে? ফার্স্টেতে তো একটা অধ্যাদেশ দিয়ে তারা করতে পারতো। গণমাধ্যম নিয়ে কমিশনও হয়েছে না, সেটা এই যে কমিশন বললেই কিন্তু আমার আগুনটা ধরে যায়, কিচ্ছু না, এগুলি সমস্ত কমিশন আর ফালতু। আমি তো বারবার বলি যে ভাই, 15 বছরে আমাদের যে সাফারিংসগুলো আছে, এক অধ্যাদেশ দিয়ে আপনি বলেন যে এইগুলি থাকবে না, আপনি তো সেটাও নাই। আপনি বলছেন স্বাধীন, কিন্তু আপনি কিন্তু রেখে দিচ্ছেন সব আগের, মানে শেখ হাসিনা যেমন যখন তখন বন্ধ করতে পারতো, আপনি কিন্তু সেটাই রেখে দিচ্ছেন। বলছেন না, আমরা তো একটা কমিশন করেছি, তারা কমিশন কাজ করছে। কি কাজ করছে? তাই 11 মাসে আপনি দাঁড়াইলো কোথায়? যেমন শাহাবুদ্দিন সাহেব 1 ফুৎকারে পত্রিকাগুলোকে যে স্বাধীনতা দিল, আপনি তো 1 ফুৎকারে দিতে পারলেন না, যার জন্য এমনিতেই দুর্বল ছিল গণমাধ্যমগুলো, এমনিতেই দুর্বল ছিল কাঠামোর কারণে। কারণ এমন সব মালিককে দিয়েছেন, বেছে বেছে দিয়েছেন, আপনার লোক আমার লোক। ইভেন আমরা যারা চাকরি করছি, যারা সমালোচনা করছি, তাদেরকে চাকরিতে রাখতে দেননি, নিরঙ্কুশ করছেন।
ওখান থেকে আপনি হঠাৎ করে সরে গেছেন, এগুলি তো আপনি কি বলে একটা হাইব্রিড করে ফেলছেন, তারপরে আপনি ফার্মের মুরগি বানায় রাখছেন, চলে গেছেন আপনি এদেরকে রাস্তায় ছেড়ে দিয়ে। তো এরা এখন কী করবে, কীভাবে শক্ত পায়ে দাঁড়াবে? দাঁড়াতে গেলে সে চিন্তা করতেছে যদি আমার উপরে ওইটা প্রয়োগ হয় তখন আমি কি করব। কোন উপদেশটা নাকি কার জন্য কি প্রশ্ন করার কারণে নাকি চাকরি গেছে বা এরকম গেছে। এখনও যে ধরনের প্রেস সেক্রেটারি যেভাবে কথাবার্তা বলে তাতে তো এক ধরনের হুমকি, এক ধরনের থ্রেট। তো এমনিতেই দুর্বল, তারপরে আপনি আগে তো আপনি সেইটা করবেন যে মোস্তফা ফিরোজ তুমি ফ্রি। এই এখন আপাতত আমি একটা অধ্যাদেশ দিয়ে দিলাম, কোনো ছাড়া কোনো টেলিভিশন বন্ধ হবে না, কমিশন হবে, কমিশন রিপোর্ট হওয়ার পরে ওইটার ভিত্তিতে তখন ন্যস্ত হবে ওইগুলিতে। আপনি তো প্রথমেই সেই স্বাধীনতাটা দিলেন না, কিন্তু আপনি বলতেছেন যে আপনি যে আমাকে ধরবেন না, কারণ আমাকে তো আগে ধরা হয়েছে। আপনি যে আমাকে ধরবেন না তার নিশ্চয়তা কোথায়? আপনি কিন্তু নিশ্চিত করেননি। আপনি খুব বাহবা নিচ্ছেন যে একেবারে সবাই মুক্ত, এই স্বাধীন। কিসের মুক্ত স্বাধীন? আপনি কাঠামোটা কয় কিসের উপরে আমি বলবো যে আমি স্বাধীন? আপনি আমাকে সামনে পোলাও প্লেট রাখছেন কিন্তু কাছে আনতে দিচ্ছেন না, বলতেছেন ওই তো সামনে আছে, কিন্তু আমি তো খাইতে পারতেছি না পোলাওটা, তাহলে লাভ হলো না। আইন কানুন বাতিল করে নাই, সংস্কার করে নাই, ওরকম অধ্যাদেশ দেয় নাই, কিন্তু সরকার তো সরাসরি গণমাধ্যমে হস্তক্ষেপ করছে না। কোথায় করছে না? প্রশ্ন পর্যন্ত করা যাচ্ছে না। এগুলো তো বলা হচ্ছে যে মালিক পক্ষ, সহকর্মী, অন্যদের। শোনেন, আপনি একটা দুইটা যখন নাকি ঘটনা ঘটবে তখন বাকিরা সবাই ফ্রিজ হয়ে যাবে, তখন আর কেউ প্রশ্ন করবে না। আপনি চিন্তা করেন, আপনি একটা গণতন্ত্রবিহীন চর্চা হয়েছে 15টা বছর, মালিকরা স্বাধীন ছিল না, যারা কাজ করছে কর্মী, যারা মালিক না। আমি তো মালিক ছিলাম না ভাই, যে আমি কি মানে নিজের থেকে কি বাংলাভিশনে বলছিলাম যে আমি আর কাজ করবো না, আমি ইউটিউবে কাজ করব? আমি তো ইউটিউবে ঠেকায় পড়ে বাধ্য হয়েছি। আমার চাকরি গেল কেন? আমি তো মালিক ছিলাম না বাংলাভিশনের। আমি কি বলছি? আমার পেছনে কি বিএনপি জামাতের কোনো সিল ছিল? তাও তো ছিল না। আর থাকলেও তো সেটা অপরাধ না, কিন্তু সেটাকে যেহেতু সমালোচনা করি, আমি একটা মানে টেলিভিশনের বার্তা প্রধান হয়ে কেন আমি টকশোতে যাই, সেটা ছিল আমার বড় অপরাধ। সেখানে আমার, তাহলে বোঝেন একজন কর্মীর যদি এই অবস্থা হয় তাহলে মালিকদের কি অবস্থা ছিল? মালিকরা বাধ্য মালিকদেরকে নির্দেশনা দিত। এবং একটা রমরমা ডিজিএফআইয়ের যে মিডিয়া সেল, রমরমা, এবং ওই মিডিয়া সেলের বহুজন মালিকদের কাছ থেকে সরাসরি তারা টাকা পয়সা নিত। ওই মিডিয়া সেল শেখ মুজিবের, বঙ্গবন্ধু শেখ হাসিনার বিভিন্ন দিবস উপলক্ষে ডকুমেন্টারি বানাতো। তাদের বাসায় বাসায় ছিল এডিটিং প্যানেল, সব খবরই তো জানি। এরা ওই মালিকদের সঙ্গে কোথায় কোথায় বসতো, কোথায় রংমহলে যাইতো, তাদের কাছ থেকে কী কী উপঢৌকন নিত, সব কথাই তো জানি। তো এইরকম একটা নেক্সাস, সেই নেক্সাস থেকে আপনি ছেড়ে দিয়েছেন। এখন ওরা মনে করতেছে না আমার আর একটা নেক্সাস দরকার, আমি তো বাঁচতে পারবো না, এমনভাবে সব মানে কি বলে তোলার দুধ খেয়ে সব বড় হয়েছে। আপনি এটার উপরে করতে পারেন না যে গণমাধ্যম স্বাধীন হয়ে গেছে। আপনি গণমাধ্যম স্বাধীন নিলে শুরুতে আপনাকে একদম বলা দরকার ছিল, আপাতত একটা অধ্যাদেশ জারি করলাম বা যে কোনো দিলাম যে এখন কোনো টেলিভিশনগুলো বন্ধ হবে না, কোনো গণমাধ্যম কোনো সমস্যা হবে না। সেটা করেন। আপনি করেননি, যেটা প্রশ্ন করলেন যে কই এখনও তো হয়নি, তেমন তো কিছু হয়নি, কোনো তো বন্ধ করেনি। কিন্তু আপনি আমাকে যতক্ষণ, যেহেতু এরা দুর্বল, আপনি আগে তাদেরকে দেন, খাওয়ান, খাওয়ায় আগে সবল করেন, কিন্তু আপনি তো সেটাই দিচ্ছেন না, খাবার দিচ্ছেন না। এখন তো কোনো রাষ্ট্রীয় সংস্থা সেটা, তারপরে যে কামাল ভাই যেটা বললেন যে মব, কোন টেলিভিশন কি বলবে, তারপরে দেখা যাবে যে সামনে এসে ঘেরাও করে বসে আছে। আজকে একটা কথা বলি, একটা থানা, পুটিয়া থানা, সেটা ঘেরাও করে রেখে দিছে, 8 ঘন্টা সেখানে মহাসড়ক বন্ধ হয়ে আছে, কারো কোনো হুঁশ নাই, যখন তখন আপনি লোক নিয়ে চলে আসতেছে। তো এইরকম যারা মালিক, তারা তো ভাই, আমি তো মানে ফুট করে আমি চলে যাব, মালিক তো চিন্তা করে বাবারে আমার তো এটা করতে তো প্রায় 50-60 কোটি টাকা গেছে, আমার এটার কি হবে, পরে তো এটার সূত্র ধরে আমার ব্যবসাটাও যাবে। তো সেই কারণে সে ওই টেলিভিশনগুলোতে দেখবেন যে একই সাবজেক্টের উপর একই মতাদর্শের, আমি জানি না আজকে হয়তো ঘটনাক্রমে সাবজেক্টে মিলে গেছে, আমার বিপরীত কথাও বলতে পারতেন, কিন্তু দেখবেন যে কোথায় কেন এরা আসতে পারে না, কেন ইশতিয়াক রেজারা আসতে পারে না, কেন জয় মামুনের উপর নিষেধাজ্ঞা, কেন আপনি বলেন কাগজে কলমে নেই, কিন্তু তাদেরকে ইনভাইট করা হয় না কেন? মারা গেছে তারা। ইকবাল সোমান চৌধুরী কোথায় আছে? তো সবাই তো ঢাকায় আছে। মঞ্জুল হাসান বুলবুল কোথায়? আসতে পারে না কেন? আপনি বললাম তো মালিকরাই এমন একটা সেন্সরশিপ করছে, ট্যাগ দেওয়া হয়েছে না, ফ্যাসিবাদের দোসর, মামলা হয়েছে অনেকের বিরুদ্ধে। ফ্যাসিবাদের দোসর তো আওয়ামী লীগ তো বলতো যে এরা রাজাকার,
উল্টাটা রাজাকারের দোসর, তো তার তখন আসতো কি করে? আওয়ামী লীগ আমলে আপনি পাশে আমি ভিন্ন মতের লোক নিয়ে এখন একই মতের লোক নিয়ে আমার টকশো করতে হয়। তাহলে আওয়ামী লীগ আমলে যতটুকু স্বাধীনতা ছিল আপনি তো এখন তাও নাই। আপনি কোনো টেলিভিশনের মালিক, আমি যে নামগুলি বললাম, তাদেরকে ডাকার সাহস আছে? নেই। তাহলে আমি কিভাবে বুঝবো যে এটা স্বাধীন? প্রায় টকশোগুলোতে দেখি সব একই কথা, একজনের সাথে একজন শুধু অ্যাড করে, কই একদম অপোজিট কথা তো বলে না। তো কিসের স্বাধীনতা? আগে ছিল এক দিকের ধারা, এখন ভিন্ন দিকের ধারা। আপনি বলছিলেন যে আইন কানুন, সরকার, বিভিন্ন রাষ্ট্রীয় সংস্থা, সেগুলোর আমরা দৃশ্যত কোনো কর্মকাণ্ড বা পদক্ষেপ দেখি না। যেটি আপনি বলছিলেন যে মব, তাহলে গণমাধ্যম কি এখন শুধুমাত্র মবের ভয়ে ভীত হয়ে থাকে? মবের ভয়ে, সরকারের ভয়ে ভীত সন্ত্রস্ত। এই কারণেই তো তার প্রতিফলন আমি বললাম, তো টকশোতে তো দেখা যাচ্ছে যে টকশোতে আমি সব মতে দেখি না। আপনি ফ্যাসিবাদের দোসর বানাইছেন, তো ওরাও তো রাজাকারের, আমাকে বলেনি জামাত বিএনপির দোসর, তো আমি আসছি না টকশোতে, আসতে পারছি তো এখন ওরা পারে না কেন? একটু মাহবুব কামাল ভাই আপনার কাছে আসতে চাই। এক বছরে মানে 11 মাসে আর কি এই সরকারের পররাষ্ট্রনীতি, তার অনেকগুলো নিয়ে অনেক সমালোচনা আছে, অনেক উদ্যোগ পদক্ষেপ সিদ্ধান্ত নিয়ে অনেক কথা আছে। সামগ্রিকভাবে এক বছরে পররাষ্ট্রনীতির জায়গাটা কেমন দেখেছেন, বা সেটা দেশের বা জাতীয় স্বার্থে কতটা অনুকূলে? আচ্ছা, আমি ওই যে মিডিয়াতে এক লাইন বলে দিই। দেখেন, প্রথম আলো এবং ডেইলি স্টারের সামনে মব হয়েছে না, তারপরে সময় টেলিভিশনের রুমে গিয়ে হয়েছে না, আপনার 21 টেলিভিশনের চাকরি গেছে না, বহু মানুষ, এগুলো তো সব মব। 21 না, বহু টেলিভিশনে মানুষের চাকরি গেছে এবং এগুলি বিভিন্ন বড় বড় পদ দখল হয়েছে। যাই হোক, এগুলি বলে লাভ নেই। এখন আপনি ফরেন পলিসি, আমাদের যে ফরেন পলিসি 11 মাসের, এটা টেরিবলি ফেইলিওর আমি বলব। এবং আপনি 11 মাসের ফরেন পলিসি যদি দেখেন, তাহলে 5টা ক্যারেক্টারিস্টিক্স আপনি দেখতে পারবেন। 5টা, এটা আমি চিন্তা করে দেখছি। একটা হচ্ছে কনসিস্টেন্সির অভাব, ধারাবাহিকতা নাই। 2 নম্বর হচ্ছে কেন্দ্রিকতা নাই, মানে সেন্ট্রালিটি নাই। আমি এগুলো উদাহরণ দিয়ে বলবো। 3 নম্বর হচ্ছে কন্ট্রাডিকশন, হ্যাঁ, মানে একরকম সিদ্ধান্ত সাথে আরেকটার কন্ট্রাডিকশন। আরেকটা হচ্ছে ফারসাইটনেসের অভাব, দূরদর্শিতার অভাব। আর শেষটা হচ্ছে ফলসহুড ইভেন্ট, মিথ্যাচার ইভেন্ট। 5টা একটা একটা করে বলি। যেমন কনসিস্টেন্সি নাই। আমরা কি দেখলাম, চিফ অ্যাডভাইজার যখন প্যারিস থেকে আসতেছে, অন দ্য ওয়ে উনি 7 সিস্টার ডিস্টেবিলাইজ করে দেবো, ওইটা সেইটা, অমুক তমুক, নানা রকম। প্রথম দিকে অ্যান্টি ইন্ডিয়ান যে সেন্টিমেন্ট একেবারেই, এবং পাবলিক বাই অ্যান্ড লার্জ আমাদের পাবলিক তো অ্যান্টি ইন্ডিয়ান, এগুলোকে এনকারেজ করা ইত্যাদি। অভ্যুত্থানের পরে সেটি আরও বেড়েছে। হ্যাঁ, এবং এইটা একজন উপদেষ্টা, ওই যে মাস্টার মাইন্ড, তিনি এমন একটা স্ট্যাটাস দিছিলেন যে মানে ইত্যাদি, এরকম হয়েছে না। আচ্ছা, তারপরে কনসিস্টেন্সির অভাব কী হয়, পরে আমরা কি দেখলাম যে ইন্ডিয়ার সাথে সম্পর্ক করার জন্য সবাই ব্যস্ত হয়ে গেলাম। কনসিস্টেন্সি থাকলো না। তাইলে এবং এখন কি দাঁড়াইলো, যেমন ধরেন যে আমরা জানলাম যে ইন্ডিয়া ট্রান্সশিপমেন্ট দিছিল, আমরা আদানির সময় আমরা কত গালাগালি করছি, এখন জানলাম যে এটা ন্যায়ভিত্তিক হয়েছে, এটা কোনো অনিয়ম হয় নাই, কোর্ট আদালতই বলতেছে। যারা আমরা কি দিছি সেটা কিন্তু আমরা এখনো জানলাম না। কোনো চুক্তি এক্সপোজ করা হলো না, কোনো চুক্তিগুলি, যে অসম চুক্তিগুলি শেখ হাসিনা করছিল, এগুলো ওপেন করে না আমরা বলতে পারতাম যে এই চুক্তিগুলো অসম, এগুলো বাতিল করেন। চুক্তিগুলো আমরা জানতেই পারলাম না। হ্যাঁ, মানে তখনকার সরকারও গোপন রাখতো, এরাও গোপন রেখে গেল। তাইলে এই যে অ্যান্টি ইন্ডিয়ান যে মানে হাইপ স্লোগান, হ্যাঁ, এইটা তো একেবারেই অন্তঃসারশূন্য না। তাহলে এটা কনসিস্টেন্সি হবে। এইটা গেল একটা। আপনি দেখেন কেন্দ্রিকতার অভাব কীরকম, যেমন ধরেন এই যে করিডোরের ব্যাপারে ফরেন অ্যাডভাইজার একরকম বলতেছে, নিরাপত্তা অ্যাডভাইজার একরকম বলতেছে, কন্ট্রাডিকশনই। এখানে যে একটা সেন্ট্রালি যে একটা জিনিসকে তুলে ধরা, যে হ্যাঁ আপনি দেন বা না দেন সেটা তো পরের ব্যাপার, আপনাকে তো আনএনিমাস থাকতে হবে, তাই না? অ্যাডভাইজারি কাউন্সিল আনএনিমাস থাকতে হবে না? এমনভাবে বক্তব্য দেওয়া শুরু করলো, পরে দেখা গেলো এটা উইথড্র করতে তারা বাধ্য হইল, গেল এইটা। তারপরে দেখেন খুব ইন্টারেস্টিং, যেমন ধরেন মানে এই ফলস্যুটটা কীরকম তোলা হইলো, কি যে বাংলাদেশ ASEAN-এর সদস্য হয়ে যাচ্ছে, মানে কি বলে যে এরকম একটা হাইপ উঠছে। কিন্তু ASEAN-টা কি? ASEAN অ্যাসোসিয়েশন ফর সাউথ ইস্ট এশিয়ান নেশন, তাই না? তো বাংলাদেশ তো সাউথ এশিয়া, তো একটা সাউথ এশিয়ান নেশন কি করে সাউথ ইস্ট এশিয়া মানে একটা গ্রুপে যায়?
মাহাতির মাহমুদ তো স্ট্রেইট কাট বলছে যে এটা তো সাউথ ইস্ট এশিয়া, এটা তো সাউথ ইস্ট এশিয়ান না, এটা বাংলাদেশ তো সাউথ এশিয়া। তো এটা একটা ফলসুডের উপরে দাঁড়ায় গেল না? তারপরে যে ধরেন যে ইংল্যান্ডে স্টারমারের সাথে বৈঠক হবে, হ্যাঁ, কি দেখা গেল যে বলা হচ্ছে যে উনি কানাডায় চলে গেছেন, অমুক তমুক, এক ধরনের মিথ্যাচারের মধ্যে পুনরুত্থান নিয়ে কথা হচ্ছে, হ্যাঁ, এটাই গেল। আর একটা দেখেন ফারসাইটনেসের অভাব। এই যে বাংলাদেশ, চীন এবং পাকিস্তান নিয়ে একটা জোট হওয়ার কথা ছিল না? হ্যাঁ, বা এটা কি, এটা পাকিস্তান চায়নাকে দিয়ে বাংলাদেশকে ইয়ে করতে চাইছিল। পরে কি হলো, মানে প্রথমে একটা অংশগ্রহণ করে তারপরে আবার ভিন্ন ভিন্ন স্টেটমেন্ট দিয়ে আবার এটা বের হয়ে আসলো। এখন আর ওই জোটের কোনো, একটু যদি আপনি চায়না এবং আমেরিকার বিষয়টা আনতেন। ওটা পর বলতেছি। তো এইটা করে গেল। তাইলে এই যে ফারসাইটনেসের অভাব, প্রথমে একবারে নেচে উঠলাম, হ্যাঁ, যে পাকিস্তান চায়না বা বাংলাদেশ একটা জোট হবে ইত্যাদি, তারপর কি হইলো, মানে কিছুই না। এটা গেল। আর কন্ট্রাডিকশনটা দেখেন, এটা ফলসুড গেল। এখন কন্ট্রাডিকশনটা দেখেন, এখন এটা খুব ইন্টারেস্টিং। গাজায় যখন আপনার ইসরায়েলি আক্রমণ হচ্ছিল, তখন আমাদের অ্যাডভাইজারি কাউন্সিলের একজন টপ অর্ডার ব্যাটসম্যান, আপনি ধরে নেন টপ অর্ডার ব্যাটসম্যান, তো উনি ইসরায়েলি পণ্য বর্জনকে এনকারেজ করার জন্য একটা ভিডিও আপলোড করলেন, মানে ইসরায়েলি পণ্য বর্জন করতে হবে। ঠিক আছে, ইসরায়েলি পণ্য বর্জন করব, কিন্তু গাজায় যে ইন্টারভেনশনটা ইসরায়েলের, এইটার যে আমেরিকা যে এটার সাথে গ্যাংড আপ, আমেরিকার পৃষ্ঠপোষকতা হয়েছে, আমেরিকার বিরুদ্ধে কোনো স্টেটমেন্ট করছে? আপনি ইসরায়েলি পণ্য বর্জন করতে বলতেছেন, কিন্তু ইসরায়েল যাদের দ্বারা মানে মদতপুষ্ট হয়ে গাজায় ইয়ে করতেছে, আসল জায়গায় হাত দিচ্ছে, আসল জায়গায় তো আপনি হাত দিচ্ছেন না, তাই না? ইসরায়েলি পণ্যের নামে অন্য দেশের পণ্যের দোকানে হামলা, লুটপাট। হ্যাঁ, এবং তাও কি, এটা খুব পিকুলিয়ার। বাটা তো ইসরায়েলি না, বাটা হচ্ছে চেকোস্লোভাকিয়ার একটা ইয়ে, এবং এইটার হেড অফিস হচ্ছে সুইজারল্যান্ডে। হ্যাঁ, এবং এটার সাথে ইসরায়েলের কোনো সম্পর্ক নাই। এরকম হয়েছে আর কি, মানে গোজা মিল এই সে ইত্যাদি। আচ্ছা, এখন আপনি বলতেছেন কি যে আমেরিকা এবং চায়না, দেখেন এই যে মানে বেশি চালাকি করতে গেলে না, মানে ধরা খাইতে হয়, বুঝছেন? মানে আমাদের প্রফেসর সাহেব মানে বেশি চালাকি করতে চেয়েছেন, এবং একটা পর্যায়ে দেখা যাবে কি জানেন, হি উইল বি ফ্রেন্ড অফ নাইদার ইন্ডিয়া নর আমেরিকা নর চায়না, এরকম একটা সিচুয়েশনে কিন্তু চলে যাবে। এবং আমি তো মনে করি চায়নার সাথে যে ঘেঁষাঘেঁষিটা এখন হচ্ছে, এই যে ট্রাম্পের যে আপনার ট্যারিফ নীতি, এইটা মানে এইটার থেকে মানে বাংলাদেশ, মানে ডক্টর ইউনূসের তো একটা পার্সোনালিটি আছে, এটা তো অস্বীকার করার উপায় না। উনি ইচ্ছা করলে তার ট্যারিফ নীতি থেকে বাংলাদেশকে একটা রেয়ার দেওয়ার, কিন্তু চায়নার সাথে যে ঘেঁষাঘেঁষিটা, এটা তো আর মানে ট্রাম্প এটা তো অ্যালাউ করবে না। এটা কি অ্যালাউ করবেন? এই ঘেঁষাঘেঁষিটা তো তারা চাবে না। প্রশ্নটা হচ্ছে যে এখন কি, এখন ধরেন যে বাংলাদেশ আপনার বেল্ট অ্যান্ড রোড অ্যান্ড বেল্ট ইনিশিয়েটিভ, এই চায়নার বিষয়টাতে ফিরে আসবো, বিরতির আরেকটা সময় হয়ে গেছে, আরেকটা ছোট্ট বিরতি নিয়ে ফিরে আসছি। এবারও আশা করছি আপনাদেরকে ফিরে এসে সাথে পাবো। আপনারা দেখছেন আর কাবাল, প্রশ্নগুলো সহজ, গ্লোবাল টেলিভিশনে। আমাদের আজকের অতিথি জনাব মাহবুব কামাল এবং জনাব মুস্তফা ফিরোজ। মাহবুব ভাই, বিরতির আগে আপনি চায়নার বিষয়টা বলছিলেন, যদি শেষ করতে। আচ্ছা, না সেটা হচ্ছে দেখেন আমাদের 72 যে কনস্টিটিউশন, সেইটা ফরেন পলিসির বটম লাইনটা কী ছিল, সেটা হচ্ছে যে ফ্রেন্ডশিপ টু অল, মানে এনিমিটি টু নান। এইটা তো ছিল আমাদের যে, এটা কিন্তু লং ব্যাক 52 ইয়ার্স, তাই না? এই ফরেন পলিসি কিন্তু বর্তমান যে মানে ওয়ার্ল্ড অর্ডার, যে ওই ফরেন পলিসি কিন্তু এখন চলে না, কেউ এই ফরেন পলিসিতে চলে না। আমরা আপডেট করি না কেন? আরে বলতেছি আমি তো, এখন ইউনূস সাহেব ওই 72 কনস্টিটিউশন ধরে আছেন। কীরকম? উনি চায়নাতে গিয়ে বলতেছেন যে উই আর দ্য গার্ডিয়ান অফ দ্য সি, চায়না মে কনসিডার দি রিজিয়ন অ্যাজ অ্যান এক্সটেনশন, যার ফলে তো এই যে ট্রান্সশিপমেন্ট বন্ধ হয়ে গেল, ইন্ডিয়া বন্ধ করে দিল, ওখানে বলতেছেন এইটা। আবার এইদিকে ইলন মাস্কের সাথে ইয়ে করে স্টারলিংকের করতেছেন, হ্যাঁ, এই আমেরিকার সাথে এক ধরনের ইয়ে করতেছেন। এইটা তো আপনি ফাটাবাসে পড়বেন। এইটা মানে আপনাকে একটা জায়গায় যেতে হবে। হ্যাঁ, আপনি সবাইকে একসাথে, এই যুগে সবাইকে একসাথে অ্যাপিস করতে পারবেন না, সন্তুষ্ট করতে পারবেন না। আপনাকে ডিসাইড করতে হবে যে আপনি কি বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভে থাকবেন, নাকি আপনার আমেরিকার ওই যে ইন্দো প্যাসিফিক স্ট্র্যাটেজি থাকবেন। আপনাকে এটা ডিসাইড করতে হবে কোনটা বাংলাদেশের জন্য বেশি উপযোগী।
সেইটা আমি বলার কি, এটা আমি বলবো না। কথাটা হচ্ছে যে আপনি যখনই ডুয়াল রোল প্লে করবেন, হ্যাঁ, তখন এইটা সবাই বুঝে যাবে, সবাই কিন্তু বুদ্ধিমান। ইউ ডোন্ট থিঙ্ক দ্যাট শি জিনপিং ইজ এ ডাফার, ডোন্ট থিঙ্ক দ্যাট ট্রাম্প ইজ এ ডাফার। সে অ্যাক্ট করে ডাফারের মতো, কিন্তু আসলে তো সে ডাফার না, তাই না? তো ফলে আপনাকে তো হিসাব করতে হবে যে সবাই সব কিছুই বুঝে। চায়না বা আমেরিকা কোনোটা কি ইগনোর করার সুযোগ আছে? আমি তো ইগনোর করতে বলতেছি না। আপনি যখন মানে জোটবদ্ধ হইতে চান, জোটবদ্ধ হবেন, তখন তো আপনি একসাথে তো নেটোরও সদস্য হইতে পারবেন না, আবার একসাথে ওয়ার্সারও হইতে পারবেন না। আগের কথা বলতেছি, আপনি ওয়ার্সারও মেম্বার, আপনি নেটোরও মেম্বার, এটা তো হবে না, তাই না? আপনাকে একটা হইতে হবে যে নন অ্যালাইনমেন্ট মুভমেন্ট, যেটা আমরা আগে দেখছি, এই যে পঞ্চশিলা নীতি, যেটা হ্যাঁ আগে যেটা নন অ্যালাইনমেন্ট, সেইখানে সেটা হইতে পারে জোট নিরপেক্ষ একটা হইতে পারে। কিন্তু আপনি একসাথে মানে চায়না লেড কোনো জোটে থাকবেন, মানে যদি হয়, আবার আমেরিকা লেড কোনো জোটে থাকবেন, এটা তো হবে না। এটা দুইটা তো কনফ্লিক্টিং, তাই না? এবং চায়নার আমেরিকার সম্পর্ক তো একেবারেই সাপে নেউলে। তো ফলে আপনাকে হ্যাঁ, একটা তো ধরেন যে ডিপ্লোম্যাটিক কার্সি আছে, সেটা তো ঠিক আছে, ডিপ্লোম্যাটিক কার্সি তো আপনাকে বজায় রাখতেই হবে, তাই না? আপনি তো আর মানে চায়নার সাথে ঘেঁষাঘেঁষি করলে আমেরিকায় যে আপনি গালিগালাজ করতে হবে তা তো না। আপনাকে একটা কিছু মেনটেন করতে হবে আপনাকে, তাই না? এবং সেইভাবে আপনার ডিপ্লোমেসি সাইজ দেবে। কিন্তু যদি আপনি বেশি চালাকি করতে চান, হ্যাঁ, যে মানে চায়নাও আমাকে বিপদের সময় সাহায্য করবে, আমেরিকাও আমাকে ইন্ডিয়াও আমাকে বিপদের সময়, তাইলে ইউ উইল বি নো হোয়ার। আপনি কোথাও ইট উইল লিড ইউ টু নো হোয়ার। ইংরেজিতে একটা কথা আছে, এভরি ম্যানস প্রপার্টি মিনস নো ম্যানস প্রপার্টি, যে সবার সম্পত্তি সে কারো সম্পত্তি না, হ্যাঁ। তো ফলে এটা আগে চলতো, এইটা ধরেন যখন আমাদের কনস্টিটিউশন প্রথম হয়েছে তখন চলতো এইটা। এখন দি গ্লোবাল মানে ওয়ার্ল্ড অর্ডার আপনার এমন একটা জায়গায়, একটা জটিল জায়গায় চলে গেছে, হ্যাঁ। এইখানে কোনো ওই মানে সবার সাথে বন্ধুত্ব এই যুগে এখন আর চলে না, মানে স্বার্থ অনুযায়ী বন্ধুত্ব। হ্যাঁ, আপনি এটা অপরচুনিটি কষ্ট করতে হবে যে আপনি কার সাথে থাকলে আপনার ভালো হবে। তারপরে যখন মানে কি আপনাদের কমন শত্রু যখন যাবে, তখন তো মানে আপনারা কমনলি তাকে ফেস করবেন, তখন ফেস করতে হবে। কিন্তু ওই যে ফ্রেন্ডশিপ টু অল, এটা চলবে না। এটা জাতীয় স্বার্থ বুঝে সম্পর্কের জাতীয় স্বার্থ বুঝে আপনাকে ডিসাইড করতে হবে যে কার সাথে কতটুকু আমাকে যেতে হবে, দিস ফার অ্যান্ড নট ফারদার। আপনি যখনই মানে এই বর্ডার লাইন ক্রস করে যাবেন, সেটা তো আমাদের দিক থেকে মানে বাংলাদেশের দিক থেকে আমরা কতটুকু চায়নার সাথে ঘনিষ্ঠ হবো, কতটুকু আমার সাথে ঘনিষ্ঠ হবো, আবার এগুলো যেহেতু পরাশক্তি, তাদের দিক থেকে তো নানান চাপের ব্যাপার আছে। কিন্তু না, কার চাপ কতটুকু নেব, কতটা আমি প্রত্যাখ্যান করব, শেখ হাসিনা তো অনেক চেষ্টা করেছিল। না, আমার কথাটা হচ্ছে যে যদি চাপ আসে, এক্সটার্নাল চাপ থাকতে পারে, হ্যাঁ, তাইলে আপনি ন্যাশনালিস্ট লিডার কেন? আপনি যে যাতে আপনার ন্যাশনালিস্ট ক্যারেক্টার একটা থাকবে না, হ্যাঁ। শেখ হাসিনা তো আমি বলি যে সে যে বলছিল, এটা তো এখন আমি তো বলতেছি তার স্ট্যান্ড তো ছিল যে আমেরিকা নিয়ে যা কিছু বলতো, আমি তো মনে করি তার স্ট্যান্ড ঠিক ছিল, মনে করি। হ্যাঁ, তার অনেক অপরাধ আছে, আছে, এবং তার কিন্তু ওই পার্টিকুলার বিষয়ে যদি ধরি, সেখানেও তো উনি সফল হতে পারেন নাই, কারণ ওটা ওই কনস্পিরেসির সাথে উনি কুলায় উঠতে পারেন নাই। তো ফলে আপনাকে তো ধরেন থার্ড ওয়ার্ল্ডের লিডারদের না অনেক ঝামেলা। যেমন ধরেন যে এই যে বঙ্গবন্ধু কিলিং, তারপর তার সমসাময়িককালে ওই যে ওই যে আলেনদের কিলিং, তারপর নানা জায়গায় মানে ল্যাটিন আমেরিকার বিভিন্ন জায়গায় যে নানা রকম মানে থার্ড ওয়ার্ল্ড যেখানে আছে সব জায়গায় তো আপনার আমেরিকান অ্যাগ্রেশন, তারপর সোভিয়েত ইউনিয়ন এবং রেজিম চেঞ্জ, এগুলি ফেস করতে হয় আমাদের। কিন্তু আপনাকে এমন একটা কৌশল নিতে হবে যাতে কেউ আপনাকে মানে ফাঁদে ফেলতে না পারে। তার জন্য তো সেরকম পররাষ্ট্রনীতি, জাতীয় ঐক্য দরকার, যেটা আমাদের অনেক ঘাটতি। জনাব মোস্তাফিজুর ভাই, আজকে আদালত অবমাননার মামলায় পলাতক শেখ হাসিনা 6 মাসের কারাদণ্ড দিয়েছে আদালত। তার পতনের পর, অভ্যুত্থানের পর এই প্রথম একটি মামলায় শেখ হাসিনা দণ্ডিত হলেন। আরও অনেক বড় বড় অপরাধের মামলা চলমান আছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে, আমরা জানি সারা দেশে তার বিরুদ্ধে অসংখ্য মামলা আছে। যদিও আদালত অবমাননা এবং 6 মাসের কারাদণ্ড, এর কি তাৎপর্য?
এটা একটা প্রতীকী। বাংলাদেশে তো শেখ হাসিনা এমন একটা ভাবমূর্তি দাঁড় করাইছিল যে মানে অনেকে বলেন, দেখলাম যে সেদিন, যে হিটলারের লেডি ভার্সন হচ্ছে বাংলাদেশের শেখ হাসিনা। তো উনি আইন আদালত সব কিছুর ঊর্ধ্বে, এমন ধরনের এক ধরনের মানে সব কিছুকে উপেক্ষা করা, অবজ্ঞা করা, কিসের ভোট কিসের কি, মানে সেই এবং আজীবন থাকার একটা লাইসেন্স পাওয়ার, এই যে অধ্যত্ব, সেই অধ্যত্বের বিপরীতে মানে অন্য 10 জনের যেমন সাজা হয় তাকেও সেই সাজা পাইতে হলো। এটাই হচ্ছে, আমি মনে করি এটা প্রতীকী, কিন্তু এক অর্থে মানে একটা ফ্যাসিস্টকে এক ধরনের মেসেজ দেয়া যে ভবিষ্যতেও কেউ যাতে শেখ হাসিনা হওয়ার চেষ্টা না করে, সেই অর্থে আমি মনে করি যে এটা খুব ভালো একটা রায়। যে সেই যেটা টেলিফোনে অডিওতে 227টা মামলা, বুলবুলকে বলছে গাইবান্ধার আওয়ামী লীগ নেতা যে 227টা যখন মামলা, তাহলে 227 জনকে হত্যার লাইসেন্স তো আমি পেয়ে গেলাম। এই যে ফাউল কথাবার্তা, অনেক ফাউল কথাবার্তা আছে, তার যদি এই ধরনের কথাবার্তাগুলি হয়, প্রতি কথায় কথায় মানে আদালত অবমাননা বা মানে মানহানির মামলা হওয়ার কথা না, এটা প্রতীকী। আমি এই জন্য বলছি এটা প্রতীকী, মানে মূল দণ্ড দিলেও লাভ নেই, কারণ সে দিল্লির কোলে আছে, সুতরাং এটা লাভ নেই। কিন্তু সেটা রুল অফ ল, মানে আপনার তো একটা দেশ তো কে থাকলো কি থাকলো না সেটা বড় কথা না, বাট সে স্টাবলিশ করলো যে বিচার করা, সেটাই হচ্ছে বড় কথা। সেই অর্থে আমি মনে করি যে এটা অত্যন্ত ভালো। অন্তত অধ্যত্ব বাংলাদেশের রাষ্ট্র শাসন করতে এসে যে এক ধরনের অধ্যত্ব, এক ধরনের মানে হামবড়া ভাব যে আমি শ্রেষ্ঠ, আমি আমার বাপ দেশ স্বাধীন করছে, সব কিছুর ঊর্ধ্বে আমি, এই ধরনের যে মনোবৃত্তি, এই মনোবৃত্তিকে সাংঘাতিকভাবে একটা হিট করার দরকার ছিল, সেটা কিন্তু হইল। সে এখন দিল্লিতে থেকে অন্তত স্ক্রলটা তো দেখলো যে তার সাজা হয়েছে বাংলাদেশের আদালতে। এই বাংলাদেশে তো কোনো কিছুই তাকে স্পর্শ করবে এটা তো সে কল্পনাও করতে পারেনি, সেটা দেখলো, সে নিজেও দেখলো যে তার বাবার পরিণতি, এখন নিজের পরিণতিটাও দেখলো। এগুলি আমার মনে হয় যে আমরা ব্যক্তি হিসেবে না ধরে আমরা এইভাবে নিতে পারি যে ফ্যাসিস্ট শাসন বা ফ্যাসিস্ট হওয়ার মানে যদি পুনরাবৃত্তি বা এটা যদি বোধটা যদি জাগ্রত হয়, আমি মনে করি এখানে ফ্যাসিস্ট হওয়ার যেই পরিণতি শেখ হাসিনা, তার সরকার, তার দল ভোগ করছে, এইটাই তো সবচেয়ে বড় ঘটনা না? বিচার আচার যদি বাধা দেন, ভবিষ্যতে কেউ যাতে এরকমটা না হয়। এক্স্যাক্টলি। আমি বলবো জি জি, সেটা হচ্ছে আমাকে ওই কেউ যখন জিজ্ঞাসা করে যে 2 আমলের তুলনা করেন, তখন আমি বলি কি যে এই ধরনের প্রশ্ন আমি উত্তর দিব না, কারণ পাখির মধ্যে কাক চালাক না পশুর মধ্যে শিয়াল চালাক এটা কোনো প্রশ্ন না। দেখেন, গত রেজিমে চিফ জাস্টিস ওয়াজ ফোর্সড টু লিভ কান্ট্রি, মানে ভয়াবহ জুডিশিয়ারি কোথায় চলে গেছিল, প্রধান বিচারপতিকে দেশত্যাগ করতে হয়েছে। হ্যাঁ, কী কারণে? সে একটা রায়ের অবজারভেশন দিছিল যেটা তাদের পছন্দ হয় নাই। তারপরে খায়রুল আলম তো আপনি জানেন যে তত্ত্বাবধায়ক সরকার আপনার বাতিল করে মানে করে দিল, মানে এই ধরনের জুডিশিয়ারি এই ধরনের হয়েছে। এই আমলে কি আদালত প্রাঙ্গণে মব হয় নাই? মব হয়েছে কি না আদালত প্রাঙ্গণে? জি। এবং মানে মানে জুডিশিয়ারির উপরে মব হয় নাই? নিশ্চয়ই, তাই না? তো কি একই তো জিনিস, তাই না? তার মানে ওইটা মানে 11 মাসে গোটা বিচার বিভাগের কোনো পরিবর্তন হয় নাই এই 10 মাসে? হ্যাঁ, এইটা ইট ইজ টু আর্লি টু প্রেডিক্ট, এটা টু আর্লি টু প্রেডিক্ট। হ্যাঁ, কিন্তু অনেক ঘটনায় সেটি মবের হুমকি ধামকি হোক বা কোনো একটি মামলার যে আদেশ রায় আমরা দেখছি, এটা কি নির্ভয়ে নির্বিঘ্নে ন্যায় বিচারের মাধ্যমে আসছে বলে মনে হয়? এইটা দেখেন, আমি কন্টেম্পট অফ কোর্ট হোক এই ধরনের কোনো কথা বলতে রাজি না। আমাদের এই অনুষ্ঠানে অনেক একই ধারাবাহিকতা, সুপ্রিম কোর্টের আইনজীবীরা, আমি বলি এটার আগের যে ধারাবাহিকতা সেটাই আছে, এখনো কিন্তু নিম্ন আদালত কিন্তু নির্দেশে চলতেছে। আপনি তাই যদি না হয়, আমি এর আগে কয়েকজন নাম বললাম যে আপনি এই যে কয়েকদিন আগে আসিফ নজরুল যেটা বললেন যে প্রাথমিক তদন্তেই যারা হত্যার মামলা নেই তাদেরকে বাদ দেওয়া হবে, তো সেই রকম কারাগারে কতজন আছে? আপনি এই যে এক গাদা সাংবাদিক, আমি অন্যদের কথা বাদ দিলাম, তারা কিভাবে আছেন না, সেটা কি শিল্পীরা কিভাবে আছে তাদেরকে, তার মানে হচ্ছে
আপনি জানেন যে এরা হত্যা মামলার সঙ্গে যুক্ত নাই, কিন্তু তারপরেও আপনি ওই মামলা যেহেতু নাম আছে তাদেরকে অ্যারেস্ট করে এগুলো থানার ব্যাপার। আমি হায়ার জুডিশিয়ারির কথা বলতেছি, এগুলো থানার না বিচার তাদেরকে আদালতে প্রডিউস করা হয়েছে। তো আমি বলতেছি থানা এবং লোয়ার কোর্ট, এটা এগুলো তো থানার লোয়ার কোর্ট। আমি হায়ার জুডিশিয়ারির কথা বলতেছি। যেমন ধরেন যে এই আমি যেহেতু বললাম যে মব হয়েছে, তা এটাই তো এনাফ। মব মানে জুডিশিয়ারিতে মব হওয়া মানে কি, এটা কোর্টে মব হওয়া মানে কি, মানে এটা তো মানে টোটালি একজন একরকম হুমকি বা ভীতিকর পরিবেশ, তাই না? ভীতিকর পরিবেশ না। তো এখন এটা রেজাল্ট তো দরকার নেই, কি ঘটছে সেটা আমরা দেখি। হ্যাঁ, মব হয়েছে আদালতে, এবং তার প্রভাব কি পড়তে পারে সেটা অনুমেয়। অনেক ধন্যবাদ জনাব মাহবুব কামাল, অনেক ধন্যবাদ জনাব মোস্তফা ফিরোজ। আপনারা যারা দেখছিলেন শুরু থেকে বা পরে যুক্ত হয়ে প্রত্যেককে ধন্যবাদ জানিয়ে আজকের মতো এখানে শেষ করছি। অনুষ্ঠানটি পুনঃপ্রচার হবে আগামীকাল সকাল 8টায় এবং এই অনুষ্ঠানে ফিরে আসবো আগামী রবিবার রাত 9টায়। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। শুভরাত্রি।